নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের মতামতের শীর্ষক মোদি বনাম রাহুল, কে এগিয়ে? হ্যাঁ, এই প্রশ্ন এবারে আসতে শুরু করেছে এবং এখন থেকে 2029 পর্যন্ত এই প্রশ্ন নিয়ে বারবার আলোচনা হবে। আজকেও আমাদের শীর্ষক সেই একই জিনিস নিয়ে, মোদি বনাম রাহুল, কে এগিয়ে। এরপরে বলবো বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং যদি পারেন, যদি সম্ভব হয়, একটা ছোট্ট টাকার বিনিময়ে আমাদের সদস্যপদ নিলে আমাদের কিছুটা সুবিধা হয়। আর 3 নম্বর আমাদের ঘোষণা হচ্ছে, না আজকে কালকেও আমাদের যে জিরো আওয়ার সেটা নেই। আমরা সোমবার থেকে জিরো আওয়ার চালু করার চেষ্টা করছি। সম্ভবত সোমবার থেকে আমাদের সমস্যা মিটে যাবে। শুরু করছি মতামত। আজকের মতামতের শীর্ষক মোদি বনাম রাহুল, কে এগিয়ে? মাত্র বছর আগে সংসদেই মোদিজি রাহুল গান্ধীকে নিয়ে কোনো কথা বলার সময় এক ধরনের তাচ্ছিল্য ছড়িয়ে দিতেন চারধারে। দলের লোকজনেরা হ্যাঁ হ্যাঁ করে হাসতো, বলেছেন জার্সি গাই আর উনকা বছড়া। বিজেপির হাল্লা ব্রিগেড হো করে হেসেছে। বলেছেন পাপ্পুকে বলো রাজনীতির পাঠ নিয়ে সংসদে আসতে। নিশিকান্ত দুবে, রমেশ বিদুরি, গিরিরাজ সিং এর দল হা হা করে হেসেছে। কেবল মোদিজি নয়, গোটা বিজেপির হল্লা ব্রিগেড রাহুলকে এক পাপ্পু, রাহুলকে এক সিরিয়াস নয় এমন একজন পলিটিশিয়ান, এরকম একটা প্রজেকশন তারা করতেন এবং কোথাও মিডিয়ার তাতে সমর্থন ছিল এবং কোথাও মানুষ সেটা বিশ্বাস করতেন। এসব আমরা মাত্র বছর আগে দেখেছি। গতকাল আমরা দেখলাম সংসদ ভবনের মকরদ্বারে বিরোধী দলের সাংসদরা অমিত শাহ মোদিজির জবাবদিহি, তাদের পদত্যাগ নিয়ে স্লোগান তুলছেন। আর ঠিক সেই সময় সরকারি দলের সাংসদেরাও তাদের সামনে এসে রাহুল গান্ধী জবাব দাও বলে স্লোগান দিচ্ছেন। কেন জবাব দেবেন? কারণ ঝাড়খণ্ডে পুলিশ ছাত্র আন্দোলনে লাঠি চালিয়েছে। সেই ঘটনার আধ ঘন্টার মধ্যে রাহুল গান্ধী তীব্র নিন্দা করে বিবৃতি দিয়েছেন, কিন্তু সেটা আলাদা ব্যাপার। সংসদ ভবনে বিজেপি এনডিএ সদস্যরা রাহুল গান্ধী জবাব দাও বলে স্লোগান দিতে দিতে বিরোধী সাংসদদের এতটা কাছে গেলেন যে সংসদ ভবনের নিরাপত্তা রক্ষীদের মাঝখানে দাঁড়াতে হলো। রাহুল গান্ধীর কাছ থেকে জবাব চাওয়া উচিত কি উচিত নয়, রাহুল গান্ধী জবাব দেবেন কি দেবেন না, সেসব তো পরের আলোচনা। কিন্তু একবার ভেবে দেখুন, সম্মিলিত এনডিএ বিজেপি নেতারা রাহুলের ছবি লাগানো পোস্টার, ব্যানার নিয়ে সংসদের চত্বরে বিরোধিতায় নেমেছেন। মানে কোথাও রাহুল গান্ধী আজ এই মোদী সরকারের উল্টো দিকের একমাত্র মুখ, নরেন্দ্র মোদীর উল্টো দিকের মুখ হয়ে দাঁড়িয়েছে রাহুল গান্ধী। হ্যাঁ, সেটা তারা স্বীকার করে নিচ্ছেন। ঠিক এই মুহূর্তে সারা দেশ জুড়ে যে পলিটিক্যাল ট্র্যাকারগুলো কাজ করছে, যারা এই ধরনের সার্ভে চালিয়ে যাচ্ছেন, তাদের একজনের সঙ্গে কথা হচ্ছিল। না, এরকম কেউ কেউ সমাজ মাধ্যমে ছড়াচ্ছেন যে রাহুল গান্ধী এখন 48% মানুষের কাছে প্রধানমন্ত্রী মুখ আর নরেন্দ্র মোদী 32% নেমে এসেছে। ওগুলো কিছু নির্দিষ্ট দলের আইটি সেলের প্রোপাগান্ডা, বেশিরভাগটাই প্রোপাগান্ডা। না, এখনো নরেন্দ্র মোদী দেশের অবিসংবাদী নেতা, এখনো তিনি জনপ্রিয়তায় অনেক এগিয়ে। কিন্তু যেটা বিজেপির কাছে চিন্তার বিষয় সেটা হলো মোদীজির জনপ্রিয়তা কমছে, ধারাবাহিকভাবে কমছে, আর উল্টো দিকে রাহুলের জনপ্রিয়তা বাড়ছে। ফলে দুজনের মধ্যের যে ফারাকটা সেটাও কমছে। খুব সাধারণভাবে ভোটের রাজনীতিতে এটা একটা অশনি সংকেত। এটা কোনো ঘটনায় ওই হুশ করে একটা কোনো ঘটনায় হুশ করে খানিকটা জনপ্রিয়তা বেড়ে গেল বা কমে গেল, কিছুদিন পর থেকে আবার সেটা উঠে গেল বা নেমে গেল, এটা হতে পারে। কিন্তু ধারাবাহিক হ্রাস মানে ডিসকানেক্ট ফ্রম দ্য পিপল। হ্যাঁ, এটাই সেই ভদ্রলোক আমাকে বোঝাচ্ছিলেন যে মোদিজি যে সময়ে ক্ষমতায় এসেছিলেন আর আজকের সময়ের যে ডেমোগ্রাফি এক নয়। হিন্দুত্ব, দেশপ্রেম ইত্যাদি কথাগুলো আজ থেকে 10, 14, 18 বছর আগে যেভাবে কাজ করত, আজ এই শব্দগুলোর সেই অনুরণন নেই, কমছে। ইনফ্যাক্ট শব্দগুলো তাদের গুরুত্ব হারিয়েছে আজকের প্রজন্মের কাছে। কাজেই এক ডিসকানেক্ট, একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে মোদিজির সঙ্গে, যার ফলে অনেকগুলো জিনিস আমরা দেখতে পাচ্ছি। ধরুন, ওনার যে অসাধারণ স্কিল অফ কমিউনিকেশন, মোদিজির স্কিল অফ কমিউনিকেশন ভাবাই যায় না। মানুষের সঙ্গে যোগাযোগ করার একটা অসাধারণ ক্ষমতা, সেটা এখন কাজ করছে না। কাদের কাছে?
একটা জেনারেশনের কাছে, একটা বড় সংখ্যক মানুষের কাছে। উনি যখন বলেন যে ওরা আপনার মঙ্গলসূত্র করে নেবে, তখন এক প্রজন্মের মানুষের কাছে মঙ্গলসূত্রের গুরুত্ব, তার অপরিহার্যতা একেবারে পরিষ্কার। ওরা কারা সেটাও পরিষ্কার। সেই নিরুপায় রায় যখন মা হতেন হিন্দি সিনেমাতে, মেরি মঙ্গলসূত্রে কা লাজ রাখনা, এই গোছের ডায়লগ থাকতো। সেই জেনারেশনের সঙ্গে মোদিজির কানেকশন একেবারে 100%। কিন্তু আজ কোন নায়িকা মঙ্গলসূত্র নিয়ে হেদিয়ে পড়ছে? কোন মেয়েটি তার স্বামীকে বলছে মঙ্গলসূত্র কি কসম? হ্যাঁ, আজকের জেনারেশনের কাছে মোদিজি কমিউনিকেট করতেই পারছেন না। উল্টে তার এই সাতবাসী কথাগুলো আজকের জেন আলফার কাছে অর্থহীন প্রলাপ। উনি যখন বলেন হামারে বাচ্চিয়া কিউ গালি দেগা, তখন সেই বাচ্চিয়ারা ভাবে কিউ নেই দেগা, কেন গালি দেব না? গালাগালিটা কি পুরুষদের একলার জমিদারি? হ্যাঁ, প্রথম কথাটা হলো কমিউনিকেশন প্রবলেম, ভয়ঙ্কর বড় একটা কমিউনিকেশন প্রবলেম মোদিজিকে ঘিরে ধরেছে। 2 নম্বর, সাবজেক্ট। যে বিষয় নিয়ে আজকের জেন আলফারা কথা বলতে চায়, তারা যা নিয়ে ইন্টারেস্টেড, যা নিয়ে আলোচনা করতে চায়, তারা যতটা ওয়েল ইনফর্ম তার কোনো ধারণাই নেই আমাদের 75 বছরের রাষ্ট্রনায়কের। সবে তিনি ইনস্টাগ্রাম শিখলেন, সবে তিনি ক্যামেরা অ্যাঙ্গেল বুঝলেন। বুঝতে বুঝতে এই জেন আলফা বিটারা সম্ভবত তাদের কমিউনিকেশন মিডিয়ামই পাল্টে ফেলবে। সময়ের সঙ্গে দৌড়নোটা অত সহজ নয়। অর্থাৎ সাবজেক্ট ফরম্যাট পরে, সাবজেক্টটাও বুঝতে পারছেন না কোন সাবজেক্ট নিয়ে জেনজির কাছে গেলে, জেন আলফার কাছে গেলে তারা সেটাকে রিলেট করবে। 3 নম্বর হচ্ছে প্রায়োরিটি, মানে কোনটা প্রথম কাজ, নমামি গঙ্গে, কুম্ভ মেলার চান, নাকি প্রাইমারি স্কুলগুলোর দেখরেখ। এই প্রায়োরিটি লিস্টটা আজকের জেনজি আর সেদিনের মোদিজির, মানে মোদিজি যাদেরকে রিলেট করতেন, মোদিজি যাদেরকে বোঝাতে পারতেন, তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বেবি বুমার জেন এক্সদের সঙ্গে আজকের জেনজি আর জেন আলফাদের যে প্রায়োরিটি লিস্ট, কোনটা আগে চাই, সেটা একটা আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। 4 নম্বর, নীতি নৈতিকতা। একটা সময় মা বাবা নির্দেশ দিলে, একটা কিছু বলে দিলে তার বিরুদ্ধাচরণ করার প্রশ্নই ছিল না বলেই রাম বনবাসে গিয়েছিলেন। আজকের জেনজি হলে যেতেন না, এটাই সত্যি। সেই নৈতিকতার প্রশ্নে এক অগাধ ফারাক নিয়ে তাদের সঙ্গে কমিউনিকেট করা যায় না, মোদিজি সেটা পাচ্ছেন না। 5, নলেজ, জ্ঞান। মোবাইল রিল ঘেটে ইরফান শিখে ফেলেছে সংবিধানের কথা বলছেন, আম্বেদকরের কথা বলছেন। অন্য আরেকজন জেনে ফেলেছেন চীনের নকল সূর্য গবেষণার কথা, দেখে ফেলেছেন সমৃদ্ধ দেশ আর সমাজের ছবি। ভারত বিশ্বগুরু হবে হয়ে গেছে গোছের কথাবার্তা বললে তারা সামারিলি রিজেক্ট করছে, ফাকেট বলে চলে যাচ্ছে। মোদিজির নালার গ্যাসে স্টোভ জ্বালানো বা A+B² তাদের কাছে জোকস অফ দ্য ইয়ার। ক্লক ইট। 6, পোশাক। হ্যাঁ, পোশাক এক মেসেজ দেয় বই কি। মোদিজির যে অভিনব পোশাক একদিন নজর কেড়েছিল, সেই পোশাক আর সেই মেসেজ দিচ্ছে না। তিনি কাউবয় হ্যাট বা মিলিটারি ফ্যাটিক পড়লেও মানাচ্ছে না। 7 নম্বর, হিউম্যানলি বিহেভিয়ার। আজকের দিনে একজন কেবল ব্রহ্মচর্য পালন করার জন্য নিজের স্ত্রীকে পরিত্যাগ করেছেন, নিজের স্ত্রীর পরিচয় দিতে চান না, নিজেকে অজৈবিক বলেন, নিজেকে এক ভগবান তুল্য উচ্চতায় তুলে ধরতে চান। এগুলোকে ডিসকোয়ালিফিকেশন, এগুলো আজ ডিসকোয়ালিফিকেশন। এগুলো আজ থেকে 20 বছর আগে এক ধরনের কোয়ালিফিকেশন ছিল বই কি, আজ আর নয়। কোন জেনজি পুরুষ বা মহিলা এই অদ্ভুত আচরণকে মেনে নেবে? 4 নম্বর। 8 নম্বর, নিজেকে প্রশ্নের ঊর্ধ্বে রাখা। মোদিজি নিজেকে নিয়ে যে রহস্য জাল তৈরি করেছেন তা আজকের এক খোলামেলা প্রজন্মের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। আমাদের প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেন না, আমাদের প্রধানমন্ত্রী আলোচনায় বিশ্বাস করেন না, আমাদের প্রধানমন্ত্রী ফান্ড, যে পিএম কেয়ার, সেটাও নাকি প্রশ্নের ঊর্ধ্বে। না, জেনজি এই ধারণাগুলোকে নাকচ করেছে বহু আগেই। এরকম বহু কারণে মোদিজি ডিসকানেক্ট ফ্রম দ্য নিউ জেনারেশন। আজকের প্রজন্মকে উনি না বুঝতে পারছেন, না তারা বোঝার চেষ্টা করছে। তার দল আরো সরেস, এক কাটি আরো ওপরে। ধরুন গিরিরাজ সিং, বিজেপির এক দুর্মুখ সাংসদ, তিনি গতকাল পরশু বোধহয় একটা ছবি সমাজ মাধ্যমে ছেড়েছেন। সেখানে রাহুল গান্ধীর সঙ্গে একটা বাচ্চা ছেলে, একজন মহিলা সম্ভবত বোটম্যান, নৌকো চালাচ্ছে, তাকে দেখা যাচ্ছে একটা নৌকো। বিদেশে তোলা এই ছবি। এই 73 বছরের কুসংস্কার, জীর্ণ, অশিক্ষার, অসামাজিকতা আক্রান্ত এই সাংসদ, তার মনে এই ছবিটা এত গুরুত্বপূর্ণ লাগলো কেন? কি ইঙ্গিত তিনি দিতে চাইছেন?
এক পুরুষ এক মহিলার সম্পর্কের এক রৈখিক আর আদি অকৃত্রিম যৌন সম্পর্ক ছাড়া কিছুই যিনি ভেবে উঠতে পারেন না, তিনি আজকের এই জেনজিদের সঙ্গে কমিউনিকেট করবেন? যে প্রধানমন্ত্রী বলে 50 করোড় কা গার্লফ্রেন্ড, তিনি কমিউনিকেট করবেন জেনজিদের সঙ্গে? ঠিক উল্টোটা ঘটছে রাহুলের সঙ্গে। তার শিক্ষা থেকে কমিউনিকেশন, পোশাক থেকে প্রায়োরিটি, ল্যাঙ্গুয়েজ থেকে নলেজ, সবটাই জেনজিদের কাছে পরিচিত। বলছি না যে সেটা আইডল, সেটা মডেল। আসলে এই জেনজি বা এই জেন আলফাদের কাছে কোনো কিছুকে আইডল বা মডেল করে তোলা যাবেই না। কিন্তু আজকের জেনজিরা অন্তত বুঝতে পারছেন রাহুল গান্ধী কি বলছেন, আর সেই জন্যই রাহুল গান্ধীর কথা তারা বুঝতে পারছে, আর সেই জন্যই রাহুল গান্ধীর জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তা কমছে মোদিজির। হ্যাঁ, ট্র্যাকারে রাহুল বনাম মোদির জনপ্রিয়তার ফারাক এখনো 18-19%, সেটা কম নয়, বিরাট। কিন্তু মাথায় রাখুন, বড় বড় ইভেন্টের সময় কিন্তু এই ফারাক খুব দ্রুত পরিবর্তন হয়। বড় ইভেন্ট কোনগুলো? বড় ইভেন্ট হলো এই জেনজি মুভমেন্ট, কোনো একটা বা দুটো তিনটে রাজ্যের নির্বাচন। আর ছোট ছোট ইভেন্ট খুব দ্রুত না হলেও পরিবর্তন হতে থাকে, যেমন ধরুন এলাহাবাদে রাহুলের সমাবেশ, সংসদের ডিলিমিটেশন বা এক দেশ এক ভোট ইত্যাদির বিল, ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনের প্রভাব পড়বে না? পড়ছে তো। এমনি এমনি তো রাহুল গান্ধী প্রায় আধ ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডে তার শরিক দল, ইন্ডিয়া জোটের শরিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা তার সরকারের লাঠি চালানোর নিন্দা করেননি? করেছেন ওই জন্যই। হ্যাঁ, এই খেলা চলবে। এটা 2026, সামনে আছে বেশ কিছু বড় বড় ইভেন্ট। আসতেই পারে জেনজি মুভমেন্টের সেকেন্ড ফেজ, সংগঠিত হতে পারে কৃষক আন্দোলন, আছে বেশ কিছু রাজ্যে নির্বাচন। অন্তত মোদিজি অ্যান্ড কোম্পানির কাছে এক কঠিন সময়। মোহন ভাগবত কিছু জেনজি আর জেন আলফার সঙ্গে বসে কথা বলেই সমাধান সূত্র বের করে আনবেন, এটা সম্ভব নয়। তা সম্ভব নয়। সমস্যা লুকিয়ে আছে বিজেপির দর্শনের মধ্যে, তার ন্যারেটিভগুলোর মধ্যে, তার হিন্দু মুসলমান, পাকিস্তান, রাম মন্দির, কাশী, মথুরা, বিশ্বগুরু, সনাতনী, গোহত্যা, গোমাংস, এই সমস্ত ন্যারেটিভের মধ্যে এসব ছাড়তে হবে। জ্ঞান বিজ্ঞানের আলোচনায় আসতে হবে। পৃথিবীর উন্নত দেশের নলেজ স্ট্রিমের সঙ্গে নিজেদেরকে জুড়তে হবে বিশ্বজোড়া চলমান গবেষণার সঙ্গে। কিন্তু বিজেপির পক্ষে কি সেটা সম্ভব? এটাই লাখ টাকার প্রশ্ন। এখানেই এক অন্ধভক্তি, সাম্প্রদায়িক, কুসংস্কারাচ্ছন্ন, পেছনের পথে চলতে থাকা সমাজ হেরে যায়, মুছে যায়। তার জন্য কোনো বিরাট প্রতিপক্ষের দরকার হয় না। তারা সময়ের কাছে হেরে যায়, তারা সময়ের কাছে হেরে গেছে অতীতে। আজ ইউরোপে গিয়ে কাউকে রেস সুপ্রিমেসির কথা বলুন না, জাতিগত আধিপত্য। এই জাতি হচ্ছে গিয়ে সবচেয়ে উচ্চ জাতি, আমরাই উচ্চ জাতি, আমরাই শাসন করব দুনিয়া গোছের কথাবার্তা বলে দেখুন, আপনাকে ধরে পাগলাগারদে ভরে দেবে, মাথার চিকিৎসা করাবে। হ্যাঁ, দেশ জুড়ে যে সমস্ত পলিটিক্যাল ট্র্যাকারগুলো কাজ করছে, তার প্রজেকশন বলছে মোদিজি তার প্রভাব প্রতিপত্তি হারিয়ে দলের মধ্যেই চ্যালেঞ্জের মুখে পড়ছেন। অন্যদিকে রাহুল গান্ধী তার সামনের চ্যালেঞ্জগুলোকে অনায়াসে পার করে ক্রমশ উচ্চতা বাড়াচ্ছে। রাহুল বনাম নরেন্দ্র মোদী ডিবেটের উত্তরটা এখানেই লুকিয়ে আছে। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।